চলো সাথে, চলো। শোনো ইয়াসিন, আমি সব কিছু ছাইরা তোমার সাথে যাইতেছি, তুমি কিন্তু আবার আমার ঠকাইও না। এটা তুমি কি কইতাছো? আমার সবকিছু তো তোমার, আর তোমার সবকিছু তো আমার। আমি তোমার ঠকামুখে, আমি তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। হ্যাঁ, এখন আমরা পালাই যাইতেছি না, পালাই যাই আমরা অনেক সুন্দর একটা ঘর বাঁধবো দুইজন। হ্যাঁ, অনেক সুন্দর ঘর বাঁধবো, তোমার জন্য সংসার করবো, দিব্যি আরামে ঘুরে বেড়াবো, ভালো হবে না? হ্যাঁ, অনেক ভালো। তুমি না অনেক লক্ষ্মী। সাথী, শোনো, তুমি একটু এদিকে বসো, আমি দেখছি আশেপাশে কোনো গাড়ি গাড়ি পাওয়া যায় কিনা। ঠিক আছে? আচ্ছা শোনো, এখানে তো নির্জন, তুমি মোবাইলটা আমার কাছে দাও তো। আর এই যে দাও, এই যে আর ধরো, আর এই মোবাইলটা তোমার কাছে রাখো। হ্যাঁ, কোনো সমস্যা হলে তুমি আমার ফোন দিবা, কারণ আমি দেখছি গাড়িটার কারণ একলা থাকলে যদি দামি মোবাইল যদি নিয়ে যায়। আচ্ছা তুমি এক কাজ করো, এখানে একটু বসো। হ্যাঁ, এই যে বসো বসো বসো, এখানে বসো। আচ্ছা, আমি এখানে তা দাঁড়াইতেছি। আমি একটু যাচ্ছি যে গাড়ি ঘোড়া পাই কিনা, তুমি টেনশন করো না, আমি চলে আসতেছি। হ্যাঁ, আচ্ছা। আরে এর ফোনে তো ফোনে যাইতেছে না, শুধু ব্যস্ত আর ব্যস্ত বলতেছে। সব জায়গায় তো রাত হয়ে গেছে, আশেপাশে তো কেউ নেই। আমার কেমন যেন খুব ভয় লাগতেছে। আরে ভাবি, আপনি এই জায়গায় তো রইতে? আপনি জানেন না ভাবি, জ্বলন্ত ভাই আপনার কথা কত ভাবে, আর আপনার কোনোর দিকে টাকা নিয়ে জানা। চলেন আমাদের বাড়িতে চলেন, আমি জ্বলন্ত ভাই রে বুঝাই কমুনে। ভাই, ওই বাড়িতে যাওয়ার মুখ কি আর আমার আছে? নাই। আমার ছোট্ট একটা ছেলে রাইখা আমি আর এক বেটার লাগে বাইকে গেছিলাম। আজ দেখেন নিয়তির কি খেলা, কেউ কারো ঠগাইয়া সুখী হইতে পারে না ভাই। আমি যেই বেটার লাগে বাইকে গেছিলাম, আজ সে আমার সাথে 2 নাম্বারই করছে, সেও আমারে ঠগাইছে ভাই। আচ্ছা ভাবি, আপনি কাইন্দেন না, আমাদের বাড়িতে চলেন, আমি জ্বলন্ত ভাইয়ের আইন নিয়ে আমি বুঝাই কমুনে। চলেন বাড়িতে চলেন, আসেন। চলেন। কি রে খাইরুল, 1 ঘন্টা ধরে বসেছি, মাতবর সাহেব এখন আইতাছে না। কিরে লাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তো মাতবর সাহেব একটু দেরি হলো না? কিরে, তো তোরা তো সবাইরে দেখতেছি, তো জ্বলন্ত কোথায়? আছে তো মাতবর সাহেব। আসসালামু আলাইকুম মাদ্দা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো জ্বলন্ত কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাদ্দা সাহেব। গত 8-10 বছর যাবত তোমাদের বাড়িতে আসা লাগে নাই। জি, আমার বাবা মারা যাওয়ার আগে, অর্থাৎ প্রায় 10 বছর আগে তোমাদের বিচার সালিশ করে গেছে। এখন আজকে কি উদ্দেশ্যে এখানে আসতে বলছো আমাকে? মাদ্দা সাহেব কিসের জন্য ডাকছি? এই যে 8 বছর আগে আমার বউ চলে গেছিল এই ছোট্ট বাচ্চাটাকে রেখে, এর কথা চিন্তা কইরা আমি আজকে বিয়া করি নাই। তাহলে আপনাকে কেন ডাকছি? এই জন্য ডাকছি যে বিচারটা আপনি আজকে করে দেন। আর এই বাচ্চাটাকে নিয়ে আমি অনেক কষ্ট করি। তো তোমার বউ এখন কোথায়? এখন ব্যাপার হয়েছে কি, এই 4 দিন আগে ওই নদীর ঘাটে বসে বলে কাঁদছিল, এই খায়রুল কান্না দেখে ওর কাছে গিয়ে ওকে বলে নিয়ে আসছে। কিরে খাইরুল, তাই? মাতবর সাহেব, সবাইকে দেখছি, তোমার বউকে তো দেখছি না। তোমার বউকে ডাকো, ওর মুখেরও 2-4টা কথা শুনি। মাদবা সাহেব আমি ডাকবো? কিরে লাল? আচ্ছা আমি ডাক দিতে আসি। এই ভাবি, এই ভাবি এদিকে আসেন। কই আসে না তো? আরে আসেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জ্বলন্ত কি বলতেছে, তুমি নাকি গত 4 দিন আগে এই খাইরুলের সাথে নদীর পাড়ে দেখা হয়েছে, সেইখান থেকে খাইরুলদের বাসায় এসে
আছো, এখন কি করতে চাও? আর জ্বলন্ত, তুমিই বা কি করতে চাও? তোমাদের দুইজনের কথা বলো, আমি শুনি। ঠিক আছে মাতবার সাহেব, আপনি যেটা বলবেন আমি সেটাই করব, কিন্তু এর যে দ্বিতীয়বার বিয়ে হয়েছিল তাকেও আমি খবর দিয়েছি, সে একটু পরেই চলে আসবে। দ্বিতীয় বিয়ে? জি। আচ্ছা, তো এইরকম কাজ মানুষ করে এই মাসুম বাচ্চা রেখে? হ্যাঁ? আল্লাহ, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। নিষ্পাপ অবুঝ বাচ্চা কখন আসবে? এই তো এখনই চলে আসবে, খবর তো দিয়েছে আরো অনেক আগে। আচ্ছা, আসবে এখন। যাই হোক, সব কথা তো শুনলাম। এখন ওর দ্বিতীয় স্বামী না আসা পর্যন্ত তো কিছুই করতে পারবো না, কারণ তারও তো কিছু কথা আছে। না মাতবার সাহেব, ঠিক আছে, তার কথা আছে, তাকে যে খবর দিয়েছি সে এখনই চলে আসবে, এতক্ষণ তো আসার কথা। কিরে লাল? আসসালামু আলাইকুম। ওই তো আয়া পড়ছে। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। কেমন আছেন আপনারা? আছি, ভালো আছি। তুমি কি ওর স্বামী? না। না? এই লাল, এই খায়রুল কি কয়? তাহলে ওর স্বামী কে? আমার সাথে বিয়ে হয়েছিল, কিন্তু অন্যজনের সাথে 5 দিন আগে চলে গেছে মাদ্রাসা। আল্লাহ আল্লাহ, কি কয়? এই কথা কি সত্য? হ্যাঁ। হায় হায়, এ দেখছি কিয়ামতের আলামত। মাটি, তুই ফাঁক হয়ে যা, আমি তোর মাঝখানে ঢুকে যাই। আমি কি শুনলাম? ওই লাল, আমি কি শুনলাম? আরে মাতবর সাহেব, আপনি কি এলাকায় রাখলাই মাতবর? আমার বাবা কিন্তু মাতবর আছিল। আপনার আগে মন চাচ্ছে আমি এই মাটির ভিতরে ঢুকে যাই। তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ, আসলে জ্বলন্ত অনেক ভালো একটা মানুষ। আমি ইচ্ছে করে জ্বলন্তরে সাইরা যাইনি। মাতবর সাহেব, কোনো একটা মেয়ে ইচ্ছে করে তার সংসার ভাঙে না, আমিও ইচ্ছে করে ভাঙিনি। আমার খুব সুন্দর একটা সংসার ছিল, ফুটফুটে একটা বাচ্চা ছিল। আমি মন দিয়ে আমার সংসারটা করছিলাম। হঠাৎ করে ওই ইয়াচিন বদমাসটা আমার সংসারে বাধা দেয়, দিন দিন আমাকে বিরক্ত করে, আর ও আমাকে ভুলভাল আবেগ দিয়ে আমার সংসারটাকে নষ্ট করে দেয়। আর তখন আমি ওর সাথে পালিয়ে যাই, আর পালিয়ে যাওয়ার পরে ও আমাকে ফেলে রেখে চলে যায়। তার কিছুদিন পরে আমার বাবা ওর সাথে আমাকে বিয়ে দেয়, আর ওখানেও আমি খুব ভালো সংসার করছিলাম। হঠাৎ করে ও আমার জীবনে আবার চলে আসে, আবার আমাকে বিরক্ত করা শুরু করে দেয়। আর সত্যি বলতে আমি ওকে ভালোবেসেছিলাম। ওই ছেলেটা আমাকে প্রেমের ফাঁদে ফেলাইছিল। আমারে ও অনেক ভালোবাসার কথা কইছিল, যার কারণে আমি আমার মাসুম বাচ্চাটা রাইখে ওর সাথে গেছিলাম। আর ওর সাথে যাওয়ার পর ও আমারে ঠকাইছে, ও আমার ফালাই চলে গেছিল। পরে আমার বাবা আবার এর সাথে আমাকে বিয়ে দেয়, কিন্তু বিয়ে দেওয়ার পরেও এর সাথে আমি কিছুদিন ভালোভাবে সংসার করছিলাম। হঠাৎ করে ও আবার আসে আমার লাইফে। ও আবার আসে, আবার আমাকে বিভিন্নভাবে আমার মনটাকে নরম করে। আর আমার স্বামী একদিন ওকে দেখতে পায়, দেখতে পাওয়ার পরে আমি সব কিছুই ওর সাথে স্বীকার করি। আর স্বীকার করার পরেও ও খুব ভালো মনের মানুষ, ও আমাকে খুবই ভালোবাসতো। আর এজন্যই ও চেয়েছিল আমি যাতে সুখী হই, আর তাই এসিনের হাতে আমাকে তুলে দেয়। আর ও আমাকে রেখে ওখান থেকে আবার পালিয়ে যায়। আর আমি নদীর পাড়ে একা একা কান্না করতেছিলাম, আর তখনই এই ভাই আমাকে দেখতে পায় আর আমাকে নিয়ে আসে। আসলে এখানে আমার আর কিছু বলার নেই। আচ্ছা যাক, এখন কি তুমি ওর সাথে কি সংসার করবা? ওর কাছে যাবা? হ্যাঁ। ও তো তোমার কাছে যেতে চায়, তুমি নেবে ওকে? মাদবর সাহেব, আপনি যে কথা বলছেন, কে না চায় তার স্ত্রীকে নেওয়ার জন্য? সবাই চায়।
দেখেন আমি গরিব মানুষ, আমার অর্থ নাই, তা আমার সুন্দর একটা মন আছে। মাতবার সাহেব, আমি ওকে ভালোবাসে বিয়ে করছিলাম না, আর বাবা আমাকে গরিব বলে অবিবাহিত মেয়ে ছিল, সেই জন্য আমাকে বিয়ে দিয়েছে। আমি ওকে অনেক ভালোবাসতাম, যে কোনো দিন কোনো বিবাহিত নারীকে কোনো ছেলে ভালোবাসে না, কোনো স্বার্থের জন্য তাদের কিছু খায়েশ থাকে, খায়েশ মিটানোর জন্য তাদেরকে লোভ দেখায়, সেই লোভেও পা দিছে। আমার মতো ছেলেকে যে ও ঠকাইছে, এতে ও ভাবছিল ও সুখী হবে, সে ওকে ঠকাই গেছে। ও যার জন্য সন্তান সংসার ছেড়ে চলে গেছে, সেই সেম একই কাজ আমার সাথে করছে। এরপরে বলেন আপনি একে নিয়ে কি সংসার করা যায়? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমি যদি সাথীকে ভালোবাসি, আমি সাথীকে ছাড়া বাঁচতে পারবো না, ইয়াসিন সাথীকে ছাড়া বাঁচবে না, সাথী ও ইয়াসিনকে ছাড়া বাঁচবে না। অনেক কিছু চিন্তা ভাবনার পরে আমি ওকে ইয়াসিন হাতে তুলে দিলাম। ও যখন চলে গেছে, এই বুকটার ভিতরে কষ্ট মাদ্রাসা বুঝাইতে পারিনি। আমার মনে হইলো ভিতর থেকে পরাণ পাখিটা উড়ে গেল। কিন্তু মাদবার সাহেব, যে মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, আমি ওকে কোনোদিন কষ্ট দেই না। হয়তো আমি গরিব, আমার ভালোবাসার চোখের জলের মূল্য ওর কাছে হয় নাই, তাই ও চলে গেছে। আমি ওকে, ওর শাস্তি হলো ও আমার কাছে ডিভোর্স চাইছিল, আমি ওর সাথে আর সংসার করব না। আমি যাই না শুনে যদি এই সমাজে একটা অন্যায়কে প্রশ্রয় দিই, তাহলে আরও 8টা-10টা ছেলে আমার মতো প্রতারিত হবে। আমি ওকে নিয়ে সংসার করতে পারবো না। ওর শাস্তি হলো আমি ওর সাথে আর থাকবো না। শোনো, একটা কথা বলি, ভুল তো মানুষই করে, তারপরে একটু দেখো না মানিয়ে নেওয়া যায় কিনা। মাদবার সাহেব, আমি যে কষ্ট পাইছি, আমি চাই না আমার কারণে আর ওই সমাজের 8-10টা ছেলে আমার মতো কষ্ট পাক। ওর শাস্তি এইটাই, ওকে নিয়ে আমি সংসার করব না। জ্বলন্ত, জি মাতবার সাহেব। কি বলবো, আসলে আমি নিজেই ইমোশনাল হয়ে গেছি। ব্যাপারটা এতটা স্পর্শকাতর, বেদনাদায়ক, দুঃখজনক। এই মাসুম বাচ্চাটাকে রেখে, তোমাকে রেখে, যখন তোমার স্ত্রীকে অন্য একজনের কথাবার্তায় প্রলোভনে বা আবেগে পড়ে যেভাবেই হোক সে গেছে ভুল করে, সেইখানে